এই 46-এর এ থেকে ওমো পর্যন্ত মনে রাখার জন্য একটা ছোট ছড়া দেবো কালকে, শর্ট করে যদি মনে রাখার জন্য একদম ছোট, যে সংক্ষেপে মনে রাখার জন্য ট্রিক্স হিসাবে দেখি। এটাকে মনে রাখার জন্য পড়বেন ভালো করে, কয়েকবার পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ। প্রত্যেকটা গল্প, প্রত্যেকটার তো আলাদা। ক এর আলাদা, বি এর আলাদা, সি এর আলাদা, ডি এর আলাদা, ক খ গ উম পর্যন্ত। 47, মনোযোগ দেন। এই 47 সাথে আমরা আহ বাস্তবিক ক্ষেত্রে আমরা যে ফৌজদারি কার্যবিধির যে 47টি আমরা ইউজ করব, যে গ্রেপ্তারের উদ্দেশ্যে কোন স্থানে তল্লাশি। এই 47টা কিন্তু তল্লাশি, যে স্থানে যাব আমরা, ওয়ারেন্ট নিয়ে যাব, তল্লাশি ওয়ারেন্ট নিয়ে যাবো, জেনে। অর্থাৎ আমাদের আমাদের বিশ্বাস থাকবে গ্রেপ্তারের উদ্দেশ্যে যে কোনো স্থানে তল্লাশি। তাই না? আবদ্ধ স্থান বলি না, আবদ্ধ স্থানে তল্লাশি বলি তো। যদি আমরা যদি কোথাও যাই কোনো গ্রেপ্তার ওয়ারেন্ট নিয়ে, পুলিশের আমরা যে কাজটা করবো, আমাদের বিশ্বাস থাকতে হবে অভিযুক্ত ব্যক্তি ওই স্থানে প্রবেশ করছে। সেই প্রবেশ প্রবেশ করলে তাহলে কি করবে, দায়িত্ব এবং কর্তৃপক্ষ, যে দায়িত্ব কর্তৃপক্ষ, ওই স্থানের যে দায়িত্ব রয়েছে, মনোযোগ দেন মনোযোগ দেন, ওই স্থানের অধিবাসী বা ওই স্থানের যিনি দায়িত্ব রয়েছেন, সেই স্থানের দায়িত্বে যারা থাকবেন অবশ্যই তাদের অনুমতি নিতে হবে। হ্যাঁ, আমরা কি করি, আমাদের ইসলামে বলা রয়েছে কোনো বাসায় ঢোকার পূর্বে অবশ্যই তাকে সালাম দাও, অনুমতি নাও। তো এই কার্যবিধি কিন্তু এখানে বলা রয়েছে যে ব্রিটিশ করে গেছে, যে ওই যে দায়িত্ব বা কর্তৃপক্ষ যারা থাকবে, ব্যক্তি পুলিশ বা গ্রেপ্তার অনুমতি ব্যক্তি যেখানে ঢুকবে প্রবেশ করবে অবশ্যই তাদের সুযোগ সুবিধা দিতে হবে। যারা আসবে কর্তৃপক্ষদের সুযোগ সুবিধা হবে, যে স্থানীয় বা আদিবাসী যে বাসায় আছে তাদের সুযোগ সুবিধা দিতে হবে। ঠিক আছে? এবং তল্লাশির জন্য এবং তারা যৌক্তিক সুযোগ সুবিধা দেবে। এখন মনে করেন প্রশ্ন হচ্ছে, কোন ব্যক্তি একটি বেসরকারি একজন আসামি তাকে ধাওয়া করলে, কোন নামক একজন ব্যক্তিকে আসামিকে ধাওয়া করলে সে একটি বেসরকারি অফিসে অবস্থান করছে বা ঢুকে গেছে। এখন পরে কার্যকর এই 47 দ্বারা লিখবেন। 47 ধারা থেকে শুরু করবেন, যে 47 ধারা অনুযায়ী কর্তৃপক্ষ বা যারা দায়িত্বে তাদের অনুমতি নিতে হবে ওই বাসায়। এবং তারা অবশ্যই যারা দায়িত্বে থাকবে অবশ্যই পুলিশকে তারা কি করবে, যুক্তিসঙ্গত কি দিবে, তাদেরকে সুযোগ সুবিধা দিবে, যৌক্তিক সুযোগ সুবিধা বন্ধ করো, ইলিগাল দিবে না। এবং আপনারা তো গ্রেপ্তার করতে যায় যে বিষয়গুলো আছে আপনারা তো দেখলেনই। তাহলে গ্রেপ্তার হচ্ছে যে কোনো স্থানে তল্লাশি করতে পারেন 47 দ্বারা। উদ্দেশ্য কি, অভিযুক্তের অবস্থান প্রমাণ সহ পুলিশকে যদি সুষ্ঠু তল্লাশি সহায়তা করতে দেওয়া, আইন অনুযায়ী তার সাধারণ নাগরিকের সহায়তা করা বাধ্যতামূলক, এই 47 বলছে। পুলিশের কর্তৃত্বে গ্রেপ্তার অনেক গ্রেপ্তারের ক্ষমতা রয়েছে 47-এ। স্থানীয় দায়িত্বশীল বাড়ির মালিক, জমির মালিক যেই থাকবে পরিচালনার দায়িত্ব থাকবে, দায়িত্ব তো সেই বাড়ির সুযোগ দিবে, তল্লাশি সহযোগিতা করবে। 47 আপনি ঢুকবেন তাদের সহযোগিতা নিয়ে, এবং অভিযুক্তের অবস্থা নিশ্চিত করতে হবে। এবং যুক্তিসঙ্গত আপনি জানেন এই বাসায় ঢুকছে, আবার ঠাস ঠাস করে ঢুকে যায় না, আপনার ধরে ফেলবে। আপনি ওয়ারেন্ট নিয়ে গেছেন যে আপনি জানেন এই বাসায় আজকে ঘুমাইছে বা এই যে অবস্থান করছে, তখন বলবে যে আমি ওয়ারেন্ট নিয়ে আসছি। অবশ্যই তারা একটা সুযোগ সুবিধা দিবে প্রবেশ করার জন্য। ওই বাড়ির মালিক, জমির মালিক হোক, বাড়ির মালিক হোক, অধিবাসী হোক, পরিচালনার দায়িত্বে যেই থাক। উদাহরণটা কি, পুলিশ রাহুলকে ধরার জন্য ওয়ারেন্ট নিয়ে বাড়িতে যায়। বাড়ির মালিক পুলিশকে মুক্ত মুক্ত প্রবেশ সুযোগ দেন, ঘর তল্লাশির সহযোগিতা করেন। অভিযোগ ব্যক্তি গ্রেপ্তার সম্ভাবনা আছে এবং পুলিশ প্রবেশ করলো, অফিস ব্যবস্থাপক পুলিশকে প্রবেশ সুযোগ দেন, সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ফাইল সরবরাহ করেন। এখানে যা এমসিকিউ আছে পারবেন। 47 ধারা অনুযায়ী অভিযুক্ত স্থানে আছে এবং স্থানে দায়িত্বশীল কি করতে হবে, অবশ্যই পুলিশকে প্রবেশ সুযোগ দিতে হবে, তার তল্লাশিতে সহযোগিতা করতে হবে। এখানে কার অনুমোদন প্রয়োজন, কারা সুবিধা দিবে, এখানে এই আলোচনা করা হয়েছে, আপনি একটু দেখে নেবেন প্লিজ। ভেরি ভেরি, এখন যেখানে গেছেন ওখানে আপনি তো ঢুকতে দিতেছে না, মনোযোগ দেন। আমরা একসাথে একটা ভিডিও নেই এটা। যে স্থানে প্রবেশ করছেন, করতে যাচ্ছেন, প্রবেশে না গেলে আপনি সেখানে অনুসন্ধান যে করতে গেছেন, তল্লাশি করতে গেছেন, সেখানে প্রবেশ করতে দিচ্ছেন না, প্রবেশ করতে না দিলে আপনি কি করবেন, অবশ্যই দরজা জানলা ভেঙে ঢুকবে না, ব্যবস্থা নিবেন না? সঠিক অবশ্যই। স্যার। প্রবেশ না পাওয়া জি গেলে স্যার। অনুসন্ধান প্রক্রিয়াটা কি, যদি তল্লা 47 অনুযায়ী অনুমতি ব্যক্তি আপনি প্রবেশ করতে না পারে এবং দিচ্ছে না, বাড়ির মালিক জমির মালিক যেই হোক না কেন, সেই স্থানে ভারপ্রাপ্ত দিচ্ছে না, অবশ্যই আপনি নিম্ন ব্যবস্থা গ্রহণ করবেন। কি করবেন, ওয়ারেন্ট থাকলে ওয়ারেন্ট অনুযায়ী অভিযুক্ত পলায়ন না করতে পারে এই পুলিশ সেই প্রবেশ অনুসন্ধান করবে। প্রবেশের জন্য বাহ্যিক দরজা জানলা ভাঙতে পারে, যদি অভিযুক্ত না হলেও অন্য কারো স্থানে হোক। মানে এক কথা হচ্ছে, আপনি প্রবেশ নিয়মটা কি, আপনি প্রবেশ করতে যদি না পান আপনি দরজা জানলা ভেঙে ঢুকবেন, এক কথা শেষ। এবং শর্ত হচ্ছে পুলিশের কর্তৃত্ব জানানো, প্রবেশের যথাযথ অনুরোধ করা হয়নি, তখন দরজা জানলা ভাঙার অনুমতি। মানে শর্ত হচ্ছে যে যদি আপনাকে ঢুকতেই দেয় তাহলে তো কোথায় কোথায় নাই, কিন্তু অনুরোধ না করে আপনি ভাঙতে পারেন, আপনি রিকোয়েস্ট করবেন। 47-এ অনুরোধ করবেন, 48-এ যদি অনুমতি প্রবেশ না করতে দেয় অবশ্যই আসামি আছে, আপনি কি ওয়ারেন্ট লেগেছে ভেঙে ফেলবেন, দরজা ভেঙে। ঠিক আছে? এখন কোন ওই বিশেষ বিধান আছে, এখানে কিন্তু একটা ধারা কথা রয়েছে এই আইনে। বিশেষ বিধানটা কি, এই আইনে বিশেষ বিধান হচ্ছে যে কোনো নারী, কোনো একটা নারী যিনি অভিযুক্ত নন, কোনো একটা বসবাসের কক্ষে বা সাম্প্রদায়িক নিয়ম অনুযায়ী সে মহিলার প্রকাশ্যে আসে না, এরকম দেওয়া যায়। মহিলাকে জানাতে হবে যে আপনি চাইলে ওই স্থানটা ত্যাগ করেন, এবং পর্যাপ্ত সুযোগ দিতে হবে স্থান ত্যাগ করার জন্য। কারণ মহিলা পারিপার্শ্বিক অনুসারে যে প্রচলিত মানে মুসলিম রীতি অনুযায়ী, তারপর যাতে ওই মহিলা সরে গেলে ওই ওই রুমটা কি ভাঙতে পারবে। ক্লিয়ার? এটা কেন মহিলার কথা একটু কিন্তু বলা আছে, তাকে সম্মান দিতে হবে, শালীনতা বজায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে, যেটা আমরা আপনার রুমে ঢুকবো, আপনি ওই রুম ছেড়ে চলে যান, তারপরে পুলিশ কক্ষ ভাঙতে পারবেন, প্রবেশ করতে পারবেন। তাহলে 47 বিনা পড়া তল্লাশি করলেন
এবং 48 কি করে প্রবেশ অনুমতি না পেলে ভাঙলেন। আচ্ছা, 47 আমরা প্রবেশ না পাওয়া, অনুমতি ওয়ারেন্ট পুলিশ কর্তৃত্ব, কি করা যাবে? দরজা জানলা ভেঙে প্রবেশ করা যাবে। উদাহরণটা কি? পুলিশ ওয়ারেন্ট নিয়ে আমলের বাড়ি যায়, আমল দরজা খুলেনি, তখন পুলিশ দরজা না ভেঙে প্রবেশ করে এবং ঘর তল্লাশি করলো। এবং আরেকটা কি দেখলাম? পুলিশ নারী কক্ষ অভিযুক্ত নয়, সে কিন্তু অভিযুক্ত নয়, এই নারী মহিলা, তাহলে তল্লাশি করতে চাচ্ছে, তাহলে মহিলা পুলিশকে জানাবে, আপনি সেখান থেকে পুলিশকে পুলিশ মহিলাকে জানান যে আপনি সে চাইলে বের হতে পারেন। মহিলা বের হওয়ার পর আপনি পুলিশ কক্ষ কি করবেন? তল্লাশি করবেন, এটাই নিয়ম। এখানে যেগুলো এমসিকিউ আছে খুব সহজ, আপনি একটু দেখে নেবেন। 49 49 দেখেন। 49 কি? আপনি যে আটকা পড়ছেন, দরজা ভাঙিয়ে ঢুকছেন, এখানে যে আটকা পড়ছেন গ্রেপ্তারের জন্য, ওই বন্দি মুক্তি করার জন্য, ওখান থেকে তাকে ধরে নেওয়ার জন্য, মুক্তির উদ্দেশ্যে, সেখান থেকে মুক্তি লাভের জন্য দরজা ভাঙিয়ে আবার কি বের হবেন, সেখানে ভাঙিয়ে ঢুকলেন, 49-এ বের হলেন, একদম সহজ ভাষা। আমি আরেকটু রিপিট করতেছি, যদি কোনো পুলিশ কর্মকর্তা যদি কোনো গ্রেপ্তার উদ্দেশ্যে কোনো স্থানে আইন মতো প্রবেশ করলেন, সেখানে আটকা পড়ে গেছেন, আপনি সেখানে আটকা থাকেন, সেখানে আইন অনুযায়ী আপনি যেন আটকা পড়ছেন, ভেঙে বের হয়েছে, ভেঙে ঢুকছেন, সেখান থেকে ভেঙে বের হইতে পারবেন। এটা দরজা ভাঙার জন্য মুক্তিও দিয়েছে, যে আমরা ভেঙেও আপনি বের হতে পারবেন। তাহলে কি প্রযোজ্য ব্যক্তিকে? পুলিশ কর্মকর্তা যিনি গ্রেপ্তার করার অনুমতি পেয়েছেন, প্রবেশকে আইন অনুযায়ী প্রবেশ করবেন, কার্যকে নিজেকে আইন বাধা বাটকা থেকে মুক্ত করার জন্য তিনি দরজা জানলা ভেঙে বের হবেন। ঠিক আছে? 49 এখানে তাহলে আমরা কি দেখলাম? দরজা জানলা ভেঙে বের হতে পারলাম, উদ্দেশ্য নিজেকে আইন থেকে মুক্তি দেওয়া। এটাই উদাহরণকে পুলিশ রবির বাড়িতে গ্রেপ্তার করে প্রবেশ করেছে, রবি ব্যক্তিকে আটক করেছে এবং পুলিশ দরজা ভেঙে আটক ব্যক্তিকে কি করছে? মুক্ত করছে। আচ্ছা, আরেকটা দেখছি, তদন্তকারী সহকারী আদালত অনুমতি দেওয়ার নিয়ে বাড়িতে প্রবেশ করে কিন্তু দরজা বন্ধ। দরজা বন্ধ হলে কি করবেন? অবশ্যই সে ভেঙে বের হবে, ভেঙে ঢুকবে, ভেঙে বের হবে। 49 50 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অযথা বাধা নিষেধ, অর্থাৎ যতটুকু শক্তি বল প্রয়োগ করা যায় ততটুকু, অযথা হয়রানি করবেন না। যতটুকু নিয়ন্ত্রণ দরকার, যতটুকু শক্তি প্রয়োগ করা, যতটুকু আমরা, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা এখন দেখবো 50। 50টা হচ্ছে অযথা হয়রানি বন্ধনী অযথা, এটা হচ্ছে অযথা কাউকে করা যাবে না, অপ্রয়োজনীয় গল্প প্রয়োগ করা যাবে না, যতটুকু দরকার, যে আপনি কথা বলে আপনি প্রবেশ করতে দিচ্ছে, অযথা আসামি ধরতে গিয়ে সেখানে মারধর করতে পারবেন না। বুঝতে পারছেন? আমরা যতটুকু শক্তি পলায়ন রোধ করে যতটুকু শক্তি প্রয়োগ করা প্রয়োজন ততটুকু প্রয়োগ করবেন, অতিরিক্ত প্রয়োগ করা দরকার নাই, বল প্রয়োগের কথা হচ্ছে। অর্থাৎ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সীমার মধ্যে বাধা দিতে হবে যাতে পলায়ন করতে না পারে। পুলিশ যতটুকু দরকার সীমাবদ্ধতা রাখি, অতটুকু পলায়ন রোধ, আপনি যাই আবার গুলি করে দেন না, অযথা শারীরিক মানসিক বাধা দেওয়া যাবে না। যতটুকু তোকে স্পর্শ করলে গ্রেপ্তার হয়ে যাচ্ছে, গ্রেপ্তার হয়ে যাচ্ছে, আর বেশি প্রয়োগ করা দরকার নেই। আর বুঝতে পারছেন? তাহলে আমরা 50 দেখলাম, অতিরিক্ত বল প্রয়োগ নিষেধ। এখানে যা আছে এগুলো সহজ, এগুলো দরকার নাই পড়া, এগুলো খালি রিডিং করে নেবেন, এগুলো সহজ। 51 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পিআরবি এর সাথে পিআরবি আছে, পিআরবি আছে কত? 322, একটু পড়ে নেবেন। এর সাথে পিআরবি পিআরবি আছে, মনে রাখেন, পিআরবি হচ্ছে 322, যে গ্রেপ্তারকৃত দেয়তলে এখানে পুরুষের ক্ষেত্রে, 51টা হচ্ছে পুরুষের ক্ষেত্রে, 322, অর্থাৎ যখন আপনি কাউকে গ্রেপ্তার করতে যাবেন, অবশ্যই গ্রেপ্তার করলেন, পুলিশ কর্মকর্তা তল্লাশি যাই কিছু করেন না কেন, ওখানে তারও শালীনতা খেয়াল রাখবেন। তার প্রয়োজন বস্ত্র ব্যতীত, প্রয়োজন জামা কাপড়, যাই তল্লাশি করতে যে তারা একদম নেট করে ফেলেন না। হ্যাঁ, এই যে গ্রেপ্তার করা হয়, বেল দেওয়ার অযোগ্য, বেল বেল না দেওয়ার ক্ষমতা না থাকলে, ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার, প্রাইভেট পার্সন গ্রেপ্তার, যখন পুলিশ কর্মকর্তা সেই ব্যক্তিকে তল্লাশি করতে পারে, তল্লাশির সময় জিনিসপত্র প্রয়োজন জামা কাপড় ছাড়া নিরাপদ রাখতে হবে। আপনি গ্রেপ্তার করলেন, গ্রেপ্তার করে আপনাদের ডিউটি অফিসার হিসেবে যখন আপনি বুঝাই দিবেন, অবশ্যই আপনি হাজতে রাখার তো নিয়মগুলো জানেন, হাজতে রাখার পূর্বে কি কি করতে হবে এগুলো তো একটা প্রশ্ন আছে। তা আপনি তো সবকিছু নিয়ে হাজতে ঢুকা বাট গ্রেপ্তার যখন করলেন, খেয়াল রাখবেন, তার দেহ তল্লাশি যখন করবেন, দেহ তল্লাশিতে কি কি টাচ করবেন, কি কি টাচ করবেন না, এগুলো তো জানেনই। তা এখন গ্রেপ্তার করার সময় তল্লাশি তালিকাও করতে হবে, যে আপনার কাছে কি কি পাইলাম, কি কি পাইলাম না, এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো যেন আমরা যে গ্রেপ্তার করার পূর্বে তার একটা তালিকা রয়েছে, সেটাও 322। 322-এ বলছে যে আপনি গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছে যা পাইলেন তাকে একটা তালিকা দেওয়া লাগবে, এটা হলো বলছে। তাহলে গ্রেপ্তারকৃত দেহ তল্লাশি কত? 51 দ্বারা, শুধু পুরুষের ক্ষেত্রে। বুঝতে পারছেন? আর এখন আমরা যেটা দেখবো 52, 52 দ্বারা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে তল্লাশি, এটাও পিআরবি 322, এটাও পিআরবি একই, এটাও পিআরবি একই 322। মহিলার ক্ষেত্রে হচ্ছে, মহিলাদের দেহ তল্লাশি কত? 52। তাহলে ওই মহিলার ক্ষেত্রে তো অবশ্যই শালীনতা ভদ্রতা খেয়াল রাখবেনই। যদি কোনো মহিলা তল্লাশি করতে, অবশ্যই অন্য মহিলা, আপনার তল্লাশি করতে যায় না, অন্য একজন মহিলাদের তল্লাশি করা যাবে। এবং শালীনতার পূর্ণ খেয়াল রাখতে হবে, খেয়াল রাখবেন শালীনতার পূর্ণ খেয়াল। অবশ্যই উদ্দেশ্য হচ্ছে যে মহিলা এবং তল্লাশির সময় লজ্জা শালীনতা রক্ষা করা। কোনো পরিস্থিতি পুরুষ বা পুলিশ কর্মকর্তাদের সরাসরি তল্লাশি করা যাবে না, যাবে না, যাবে না। অবশ্যই মহিলা 322-এর ক্ষেত্রেই মহিলাদের তল্লাশি করতে হবে। অবশ্যই একজন মহিলা গ্রেপ্তার হলে তার আর এখানে কি প্রয়োজন। দেহ তল্লাশি হবে নাকি স্যার?
হ্যাঁ, মহিলা তল্লাশি। পুলিশ নারী কর্মকর্তা তল্লাশির দায়িত্ব দিল, পুরো প্রক্রিয়া গোপনীয় সাথে সম্পন্ন হলো, মহিলা অভিযোগ দেহ তল্লাশি করা দরকার, তখন পুলিশ নিশ্চিত করলে শুধু নারী কর্ম তল্লাশি করবে, প্রক্রিয়া চলাকালে শালীনতা বজায় রাখবে। এটা হলো মূল কথা। 52 ধারার তল্লাশি কে করতে পারে? অবশ্যই মহিলা পুলিশ কর্মকর্তা। এখানে যা আছে মোটামুটি পড়ে নেবেন, এমসিকিউ, কোনো সমস্যা নাই। আজকের সর্বশেষ ধারা 53, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 46 থেকে 53 পর্যন্ত সর্বশেষ ধারা, এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যেখানে গ্রেপ্তার করতে গেছেন 46-এ, আপনি 47-এ গেছেন, গ্রেপ্তারের বাড়ির অনুমতি, বাড়ি মালিকের অনুমতি নিয়ে ঢুকছেন, প্রবেশ করতে দিচ্ছে, যুক্তির সুযোগ সুবিধা দিচ্ছে, সব ঠিক আছে। 48-এ কি করছেন? আপনি সেই তল্লাশি করতে অনুমতি দিচ্ছে না, আপনি বাইরে ঘরে আপনি ভেঙে ঢুকছেন, ভেঙে যায় আপনি আবার আটকা পড়ে গেছে, অনুমতি হিসেবে বের হয়েছেন। 50-এ কি করলেন? আপনি অ্যারেস্ট করছেন তাকে, তাকে অযথা শক্তি বল প্রয়োগ করা দরকার, শারীরিক মানসিক হয়রানি করা দরকার নাই। আর 51 তার যায় কি করছেন? তার দেহের আটক ব্যক্তি দেহ তল্লাশি। 52 হচ্ছে মহিলা পাইলে মহিলা তল্লাশি, অন্য কোনো মহিলাদের। এই 53 কি করলেন? ওখানে গিয়ে ও যে আসামি ছিল তার একটা আপত্তিকর অফেন্সিভ ওয়েপেন, অর্থাৎ আপত্তিকর একটা অস্ত্র পাইলেন। এই অস্ত্র পাইলে কি করবেন? অবশ্যই তার দেহ তল্লাশি করে অস্ত্রটা কি করবেন? সিআরপিসি 103 এবং পিআর 280 এটা লাগাইতে পারেন। 103, 103 সিআরপিসি আর হলো পিআরবি 280, এই দুইটা ধারা বিধি লিখতে পারেন। যা তার অস্ত্র তার কাছে নিতে হবে, অমুক তার কাছে কেড়ে নিতে হবে, কেড়ে নিয়ে বা তার কাছে নিয়ে অবমুক্ত করতে হবে, নিয়ে জব্দ তালিকাতে প্রস্তুত সাক্ষীদের অবস্থা জব্দ তালিকা করতে হবে। তাহলে আমরা কি দেখবো? যখন কোনো পুলিশ কর্মকর্তা কোনো কার্যক্রম পরিচালনা করে এই 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 ওই ধারার অধীনে কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছে কোনো আক্রমণ অস্ত্র পায়, বাজেয়াপ্ত করতে পারবে, সেটা জব্দ করতে পারবেন, তার কাছে কেড়ে নিতে পারবেন, অবমুক্ত করবে, এবং সেই গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং আসামিকে কি করবে? সংশ্লিষ্ট থানায়, সংশ্লিষ্ট কোর্ট দ্রুত হস্তান্তর করতে হবে, এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অবশ্যই উপস্থাপন করতে হবে। বিষয়টা জেনে নোট দিবেন, থানায় কি করে তিনি কি করবেন? একটা একটা রিপোর্ট দিয়ে তাকে ফরওয়ার্ডিং দিয়ে পাঠাই দিবেন। তারপর উদ্দেশ্যটা কি? অবশ্যই যাতে গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে অস্ত্রটা নিলেন, যাতে বিপজ্জনক অস্ত্র, যাতে নিরাপদ থাকে এবং জনসাধারণ পুলিশের নিরাপত্তা নিশ্চিত হয়। তাহলে যাই কিছু পাই না কেন, আপত্তিক অস্ত্র মানে কি? ছুরি, লাঠি, লোহার অস্ত্র। ছুরি, লাঠি, লোহার অস্ত্র যাই আদালতে হস্তান্তর করবেন কোথায়? সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট, আদালতের নিকট। উদ্দেশ্য নিরাপত্তা নিশ্চিত করা। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। একজন ব্যক্তি গ্রেপ্তার হলে যিনি ছুরি হাতে বহন করছিলেন, পুলিশ নিশ্চিতভাবে আজপ্ত করলো, তাকে নিল, তাকে সেটা অ্যারেস্ট করলো, তাকে হেফাজতে নিল, অস্ত্র আদালতের কাছে জমা দিল, এটাই স্বাভাবিক। পরের দিন ফরওয়ার্ডিং দিয়ে যদি আপনি জমা দেন, কোর্টকে প্রতিবেদন দিলেন, অস্ত্র সহায়তাও যায়। আর যদি থানা হাজতে রাখেন, থানা মালখানা রাখে, হাজতে না, থানা মালখানা রাখেন, মালখানা রাখলে অবশ্যই একটা রিপোর্ট দিয়ে কোর্টকে জানাই দেবে যে এটা বর্তমান থানা হাজতে, থানা মালখানায় বর্তমানে এত পিআর মূল্যে জমা আছে। তাহলে 53 অনুযায়ী গ্রেপ্তার পুলিশ কি করতে পারে? অবশ্যই ব্যক্তির হাতে অস্ত্র অবমুক্ত করতে পারে, কেড়ে নিতে পারে। এখানে যা আছে মোটামুটি আপনারা এই করে নেবেন। মোটামুটি 46 থেকে আমরা 53 আজকে ক্লাস শেষ করলাম। এখন কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? 47 থেকে 53 বোঝার কিছু নাই, মোটামুটি একবার রিডিং পড়লেই চলে। যারা নতুন একবার কয়েকবার পড়বেন, পিডিএফটা দেখবেন, একটা সংক্ষেপে মনে রাখবেন, এত আমরি কিছু না। পরীক্ষা নিজের মতো করে লিখবেন, জাস্ট একটু খেয়াল রাখবেন 47 কি বলছে, আর হচ্ছে 48 কি বলছে, 49 কি বলছে। 47 কিন্তু কিন্তু কারা কারা সুযোগ সুবিধা দিবে, এবং শুধু তল্লাশির ক্ষেত্রে আমরা 47 দ্বারা লিখি, এবং 102 কার্যবিধি 102 মেবি এটা আমরা ব্যবহার করি। হ্যাঁ, 47 সাথে একটু খেয়াল রাখেন। আর সাক্ষীর উপস্থিতির ক্ষেত্রে 103 ইউজ করি। এগুলো সামনে হয়ে যাবে, কিন্তু এগুলো হচ্ছে বেসিক ধারা, এগুলো আপনি এরিয়া যাওয়ার সুযোগ নেই। কিন্তু 46 ক্ষেত্রে যায়, 46 ক, খ, গ, উম পর্যন্ত নতুন এক্সট্রা আমরা পড়ছি, আর কিছু না। এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বেন, এগুলো কিন্তু পরীক্ষা রিটার্নের প্রশ্ন আপনারা মনোযোগ দিয়ে পড়বেন, কেউ ফাঁকি দিবেন না, বারবার বলতেছি।